আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মহামারী করোনা ভাইরাসের অন্তর্বর্তীকালে বাসায় আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগে পড়ো, সেই বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান নিয়ে এই পদার্থবিজ্ঞানের 7ম অধ্যায় থেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে বন্ধুরা মনে রাখবে, এই 7ম অধ্যায়টা আছে তরঙ্গ ও শব্দ, 2টা পাঠ আছে। এই 2টা পাঠ তোমাদের সিলেবাস এই সংক্ষিপ্ত হলেও এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায় আসে। এই 2টা পাঠের মধ্যে আমি তোমাদের সামনে আজ তরঙ্গ নিয়ে আলোচনা করব। তরঙ্গ কি, তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে এই রাশিগুলো কি কি, এগুলো মূলত তোমাদের অনেক বোঝার জিনিস। এগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। এটা চিত্র দেখে দেখে সুন্দর করে তোমরা বুঝে আয়ত্ত করবে, তাহলে দেখবে যে তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে এই রাশিগুলোই ভালোভাবে যদি তোমরা জানতে পারো, তাহলে গাণিতিক যে সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যা তোমরা সুন্দর করে তার সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের এই ক্লাসে অনেক মনোযোগী হবে বলে আমি আশা করছি, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই জন্য তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, সেই সাথে বই রাখবে। আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমরা বাসায় আরও সুন্দর করে আয়ত্ত করবে। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার আশা বা প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থী, তবে দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। তবে তরঙ্গ যে জিনিসটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, এই তরঙ্গটা কি সেটা মূলত আমি তোমাদের সামনে কিছু উপস্থাপন করছি, কিছু বলতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় দেখে থাকি যে স্কুলে যখন বাচ্চারা পিটি ক্লাসে থাকে, তখন এই পিটি ক্লাসে দেখবে যে স্যার যখন বাঁশি দেয় তখন বাচ্চারা লাইনে বা ফাইলে দাঁড়িয়ে যায়। আবার নির্দিষ্ট সময়ে যখন বাঁশি দেয় তখন বাচ্চারা নিজ জায়গা থেকে একটা পর্যায়ক্রমে দেখবে ওঠে এবং বসে। এটা পর্যায়ক্রমিকভাবে বৃত্তাকারে পর্যায়ক্রমে ওঠে এবং বসে এবং সেখানে তরঙ্গের সৃষ্টি হয়। এটাই মূলত তরঙ্গ, খুব দেখতে সুন্দর লাগে। আবার দেখা যায় যে ধান খেতে যখন বাতাস বয় তখন দেখা যায় যে ঢেউয়ের সৃষ্টি হয়, মানে কোথাও উঁচু হয়, কোথাও নিচু হয়, পর্যায়ক্রমে হয়। এটাই মূলত তরঙ্গ। কিন্তু একটা জিনিস দেখবে যে আমরা যদি ধান গাছকে আমরা কণা ধরি এবং এই কণাগুলো দোল খায়, যখন বাতাসে দোল খায় তখন পর্যায়ক্রমে যখন দোল খায় তখন ঢেউয়ের যে সৃষ্টি হয়। কিন্তু গাছের
ধান গাছ কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে এর গোড়া যায় না, একটা নির্দিষ্ট জায়গায় ফেস থাকে। যেমনটা আমরা পিটি ক্লাসে দেখেছি যে বাচ্চারা কিন্তু নির্দিষ্ট জায়গায় থেকেই ওঠে এবং বসে, এদের স্থান পরিবর্তন হয় না, কিন্তু দেখতে অনেক সুন্দর। মানে পর্যায়ক্রমে যখন আমরা দূর থেকে দেখি যে ঢেউ আকারে যখন বাচ্চারা ওঠে এবং বসে, এটা ঢেউ আকারে দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে। এটা তরঙ্গ। আবার দেখা যায় যে বন্ধুরা, যে তোমরা নিজেরাই চেষ্টা করতে পারো যে পুকুর পাড়ে দাঁড়িয়ে জলাকার যে পুকুর, সেই পুকুর পাড়ে দাঁড়ায়ে যদি একটা পুকুরের মাঝখানে ঢিল ছোড়ো, তাহলে দেখবে যে এই পানির যে কণাগুলো, মানে পাশাপাশি যে কণাগুলো থাকে, এটা আন্দোলনের সৃষ্টি হয়, এবং পাশাপাশি যে কণাগুলো থাকে তারা পর পাশাপাশি তারা একে আরেক কণাকে ধাক্কা দেয়, এবং যে পানির যে সাম্য অবস্থা থাকে, এই সাম্য অবস্থা থেকে দেখবে যে এই কণাগুলো সাম্য অবস্থা থেকে উপরে উঠে যায়। ঠিক উপরে যতটুকু ওঠে, আবার ঠিক নিচেই ততটুকু কিন্তু এই আলোড়ন সৃষ্টি করে। যতটুকু উপরে উঠবে সাম্য অবস্থা থেকে, আবার ঠিক ততটুকুই কিন্তু আবার হচ্ছে নিচেই নামে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে একটা আন্দোলন সৃষ্টি করে। এই আন্দোলন সৃষ্টি করাকে এবং এটা সমকোণে, এবং এটা করবে কি যে সমকোণে যখন যায়, আবার কতগুলো শব্দের ক্ষেত্রে দেখি যে লম্বা আকারে যায়, সমান্তর আকারে যায়। আর পানির যে ঢেউ, এটা হচ্ছে সমকোণে অগ্রসর হয়। আর যখন আমরা শব্দের বেলায় যাই, যে বাতাসের শব্দের বেলায় যায়, তখন কণাগুলো কিন্তু সমান্তরালভাবে থাকে। এটা দুটাই কিন্তু আমাদের তরঙ্গ। আবার দেখা যাচ্ছে বেতার তরঙ্গ আছে, সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে, এটাও কিন্তু তরঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আমাদের মূল পাঠে ফিরে যাই। যে প্রথমে আমরা এগুলো মূলত তোমাদের সামনে তরঙ্গ কি জিনিস এটা আলোচনা করলাম, এবং আমি তোমাদের তরঙ্গের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও এবং ভালো করে বোঝো। যে তরঙ্গ, আমি তরঙ্গের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দেখো, তরঙ্গ যে পর্যাবৃত্ত আন্দোলন, লেখো যে পর্যায়বৃত্ত আন্দোলন, পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত করে বা শক্তি সঞ্চালিত হয়, অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু কণাগুলো স্থানান্তরিত করে না, কিন্তু কণাগুলো স্থানান্তরিত করে না, স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে।
বলে। আবারও বলছি, দেখো বন্ধুরা, যে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু কণাগুলো স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। কণাগুলো তার নিজ জায়গা থেকেই মূলত কাঁপতে থাকে এবং পাশের কণাকে ধাক্কা দেয়, যার পরে একটা শক্তি সঞ্চারিত হয় এবং পর্যায়ক্রমে এটা সামনের দিকে, এটা নির্দিষ্ট দিকে এটা অগ্রসর হয়। যেমন বন্ধুরা আমি এখানে বোঝাচ্ছি, এটা যদি সাম্য অবস্থা পানির লেভেল, এটা যদি পানির লেভেল হয়, এটা পানির লেভেল, অনেকগুলো কম্পনে পড়ে, পানির যে কম্পন, এই কম্পনের ফলে অনেকগুলো দেখো বন্ধুরা উপরে উঠে যায়। ঠিক উপরে যতটুকু উঠবে এখান থেকে ঠিক নিচেও কিন্তু একই মাপে উপরে নিচে নামবে, আবার উঠে, এইভাবে চলতে থাকে, এইভাবে চলতে থাকে। তাহলে দেখো বন্ধুরা এই কণাগুলো, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এই যে এই কণাগুলো এভাবে চলে। আবার উপরে যতটুকু উঠবে নিচেও কিন্তু ততটুকুই নেমে আসবে। এভাবে এই কণাগুলো পাশাপাশি থাকে এবং একে অপরের ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে এটা শক্তি সঞ্চালিত হয়। তাহলে আমরা যদি এটা কিন্তু এই কণাগুলো, এটা কিন্তু লম্বা আকারে এটা সমকোণে এই গতিটা সম্পূর্ণ হয়, সমকোণে থাকে। এখানে আমাদের সমকোণে দেখাচ্ছে, এটা সমকোণে থাকে। এটা যদি লম্বটা না হয় সমকোণে এটা অগ্রসর হয়। এটা পানির তরঙ্গকে আমি বোঝাচ্ছি, এটা পানির তরঙ্গ, পানির তরঙ্গ, এটা হচ্ছে পানি তরঙ্গ। এটা মূলত আমরা তরঙ্গ, আমাদের বাতাসে যে তরঙ্গ আছে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ আকারে। বাতাসের যে শব্দ, যে তরঙ্গ আছে, যে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়, যে তরঙ্গটা হয়, এটা হচ্ছে লম্বিক তরঙ্গ। এটা আমি পরবর্তীতে তোমাদের সামনে আলোচনা করছি। এটা মূলত আমাদের তরঙ্গ। আবার দেখো, তরঙ্গকে আমরা সাধারণভাবে তরঙ্গকে দুইটি ভাগে ভাগ করে থাকি। তরঙ্গ সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। দেখো তরঙ্গ সাধারণভাবে সাধারণভাবে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে আমি লিখি অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা এর অপর নাম হচ্ছে আর তরঙ্গ। আর দুই নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে দেখো বন্ধুরা আমি আবার বলছি যে সাধারণভাবে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আর দুই নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। এখন আমরা জানবো বন্ধুরা যে অনুপ্রস্থ তরঙ্গটা কি। অনুপ্রস্থ তরঙ্গ যদি আমি বোঝাতে চাই, তাহলে দেখো এখানে আমি অনুপ্রস্থ যে তরঙ্গটা
সেই তরঙ্গটা যদি আমরা বুঝতে চাই তাহলে পানির যে তরঙ্গটা আছে এই পানির তরঙ্গটাকে দিয়ে আমাদের বুঝতে হবে যে পানির যে তরঙ্গ। এখানে আমি লিখছি, দেখো বন্ধুরা, অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, এই অনুপ্রস্থ তরঙ্গ কি এ সম্পর্কে দেখো আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি, তোমরা চিত্রটা ভালো করে বুঝবে, দেখবে সংজ্ঞাটা এমনিতেই তোমাদের মনে থাকবে। তা মূলত চিত্র আমাদের কিন্তু এই পদার্থ বিজ্ঞানে, বিজ্ঞান বলতেই তোমাদের মুখস্থ করার কোনো বিষয় না, এখানে কিন্তু সুন্দর করে তোমার হচ্ছে কি বলছে কি হচ্ছে এটা কিন্তু সুন্দর করে তোমার বুঝতে হবে। মূলত বোঝাটাই হচ্ছে মেন, বুঝতে পারলে কিন্তু মনে থাকবে এবং লিখতে পারবা। এই জন্য আমি চিত্র দিয়ে অনুপ্রস্থ যে তরঙ্গটা কি এটা আমি তোমাদের চিত্র দিয়ে বোঝাচ্ছি, পরে আমি সংজ্ঞা লিখে দেব। যে অনুপ্রস্থ যে তরঙ্গটা এটা হচ্ছে পানির তরঙ্গ। তো পানির তরঙ্গ দিয়ে বোঝাচ্ছি আমি, যে পানির তরঙ্গ, যে পানির তরঙ্গটা দেখো আমি যদি এটা নেই, পানি মনে করো যে এটা সাম্য অবস্থা, পানির যে উপরের ভাগ, যে পানির উপরের ভাগকে আমি এই অবস্থার সাম্য অবস্থাকে বোঝাচ্ছি, উপরে যে সমতলের যে ভাগটা সেটা আমি যদি এটা বোঝাই, এবং দেখা যায় যে হচ্ছে কি একটা তরঙ্গ কম্পনের দিকে, এটা হচ্ছে তরঙ্গ কম্পন যদি হয়, এটা কম্পন যদি হয় বা আন্দোলন যদি হয় এই বিন্দু থেকে, কণাগুলো দেখো বন্ধুরা এখানে এইভাবে যদি ওঠে, আবার যদি ঠিক একই এখানে যতটুকু সাম্য অবস্থা থেকে যতটুকু উচ্চতায় উঠেছে ঠিক একইভাবে সাম্য অবস্থা থেকে কিন্তু আবার নিচেও ঠিক ততটুকুই আবার নামবে। আবার ঠিক দেখা যাচ্ছে এখানে বেশি হয়ে যাচ্ছে, তোরা সুন্দর করে স্কেল দিয়েও করা যায় যেভাবে, আবার ঠিক দেখা যাচ্ছে এই একইভাবে আমাদের উপরে উঠছে, আবার একইভাবে দেখা যাচ্ছে নিচে থেকে আবার উপরে উঠছে, এইভাবে অগ্রসর হয়। মূলত দেখো বন্ধুরা যে এখানে যে কণা, এই কণার পাশাপাশি যে কণা থাকে এই কণাগুলোকে সে ধাক্কা দেয় বা কাঁপতে থাকে, পরে এই কম্পন হয়, এই কম্পন পাশের কণাকে সে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এভাবে দেখো বন্ধুরা এইভাবে চলতে থাকে, আবার উপরে সাম্য অবস্থা থেকে আবার উপরে যায়, আবার ঠিক একইভাবে নিচে আসে, এইভাবে এটা পর্যায়ক্রমভাবে এটা চলতে থাকে। তাহলে দেখো বন্ধুরা যে এখানে এটা কিন্তু এই তরঙ্গটা তোমার লম্বাকারী সমকোণে, এটা কিন্তু আমরা যদি দাগ টেনে দিই তাহলে দেখো বন্ধুরা এটা কিন্তু সমকোণে কিন্তু এটা অগ্রসর হয়, এটা দেখো সমকোণে, আমরা যদি দাগ কেটে বোঝাই তাহলে দেখো বন্ধুরা এখানে এগুলো কিন্তু সমকোণে, এটা সমকোণে এই কম্পাঙ্কের দিকে, সমকোণে কম্পাঙ্কের দিকে কিন্তু এটা অগ্রসর হচ্ছে। এই প্রত্যেকটা কোণের মান সাম্য অবস্থায় এর প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণে শক্তি সঞ্চালিত হচ্ছে, বা এখান থেকে শুরু করে পর্যায়ক্রমে, এখান থেকে শুরু করে পর্যায়ক্রমে এভাবে যেতে থাকে। তাই এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। এটা আমরা বুঝে নিব যে এই লেভেলটা, এটা কিন্তু আমরা পানির যে সমতলের যে অবস্থা, সাম্য অবস্থা, এটাকে আমি এই দাগ দিয়ে এটাকে বোঝাইছি। এবং যখন হচ্ছে আলোড়ন সৃষ্টি হয় কণাগুলো, তখন যখন কম্পন সৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে বন্ধুরা এটা পাশাপাশি ধাক্কা লেগে উপরে শক্তি সঞ্চারিত, উপরে সাম্য অবস্থা হতে উপরে চলে যায়, আবার যতটুকু গেছে ঠিক একই পরিমাণে নিচেই ততটুকু আবার আসে, আবার একইভাবে উপরে ওঠে, আবার একইভাবে নিচে যায়, কিন্তু এটা সমকোণী, এই প্রবাহমানটা হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে সমকোণী, এই জন্য এর নাম হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ।
আমি দেখো বন্ধুরা এখানে সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, যে সংজ্ঞা লিখে নাও। আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি। সংজ্ঞা: যে তরঙ্গ মাধ্যমে কণার দিকে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, দেখো যে তরঙ্গ লেখো, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, তার মানে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। কম্পনের দিকের সাথে, কম্পনের দিকের সাথে, কম্পনের দিকের সাথে, কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। আবারও দেখো বন্ধুরা, আমি বোঝাচ্ছি যে এখানে বলছে যে তরঙ্গ, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা কম্পনের দিকে, কম্পন মানে কোন দিকে হচ্ছে? এই দিকে কম্পন হচ্ছে। এই কম্পনের দিকে সাথে সমকোণে, সমকোণ বলতে এই সাম্য অবস্থায়, দেখো এই সাম্য অবস্থার সাথে সমকোণ, প্রত্যেকটা 90 ডিগ্রি, অনেকগুলো কোণ, এই তরঙ্গের ভিতরে অনেকগুলো কোণ আসবে। এটা প্রত্যেকটা কিন্তু সাম্য অবস্থার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই সাথে সমকোণে অগ্রসর হবে এবং এই দিকে অগ্রসর হবে, তাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে চলে যাচ্ছে। পরবর্তী দেখো বন্ধুরা, এবার আমি বোঝাবো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে আমরা কি বুঝবো সেটা আমি বোঝাচ্ছি। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ, 2 নম্বরে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি আমাদের বুঝতে হয়, তাহলে দেখো বন্ধুরা, আমরা শব্দ তরঙ্গ, শব্দ কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে যায়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যখন কথা বলি তখন আমাদের যে ভয়েস, যে শব্দটা, এই শব্দটা কিন্তু বাতাসে ধাক্কা দেয়, এবং ধাক্কা দিলে বাতাসের যে কণাগুলো আছে, প্রথমে যে ধাক্কা দেয় তখন দেখা যায় প্রসারণ, আবার পরের যে কণাগুলো ধাক্কা দেয় সেখানে সংকোচন হয়, আবার প্রসারণ হয়, আবার সংকোচন হয়। এভাবে প্রসারণ এবং সংকোচনের মাধ্যমেই কিন্তু শব্দ এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। যখন আমরা কথা বলি তখন আরেকজন আমাদের এই কথা হুবহু শুনতে পারে। এটা হচ্ছে আমাদের বাতাসের মাধ্যমে এটা যায়। আর আমাদের একটা জিনিস জানতে হবে যে মাধ্যম ছাড়া কিন্তু এই শব্দ কিন্তু মাধ্যম বা তরঙ্গ কিন্তু একটা মাধ্যম লাগবে, তরঙ্গের জন্য একটা কিন্তু মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া তরঙ্গায়িত হতে পারে না, বা মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যেতে অবশ্যই কিন্তু আমাদের একটা মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া কখনো এটা সম্ভব নয়। তাহলে দেখো বন্ধুরা, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি আমরা বুঝি, তাহলে আমরা যদি একটা সুরশলাকা নিই এবং সুরশলাকাকে যদি আমি একটা রাবার প্যাড দ্বারা আঘাত করি, তাহলে সুরশলাটা কি করবে? সুরশলাকার কম্পনের সৃষ্টি হবে, এবং এই কম্পনটা দেখা যাচ্ছে সামনে অর্ধেক যাবে এবং পিছনে অর্ধেক আসবে, এইভাবে কাঁপতে থাকবে। এবং কাঁপতে থাকার পরে তখন দেখা যাবে যে এই কম্পনের ফলে সে কিন্তু বাতাসের যে কণাগুলো আছে সেই কণাগুলো সে এইভাবে কি ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার পরে যে ফলে
যে কণাগুলো আছে এই কণাগুলো কিন্তু তোমার হচ্ছে সমান্তরালভাবে থাকে। এই সমান্তরালভাবে সে একে অপরের ধাক্কা দেওয়ার ফলে সে অগ্রসর হয় এবং কখনো প্রসারণ ঘটে কণাগুলোর ভিতরে, আবার কখনো সংকোচন হয়। এইভাবে কিন্তু শব্দ আমাদের এক স্থান থেকে আরেক স্থানে যায়, কিন্তু কণাগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না, জায়গায় থেকে এরা কম্পন সৃষ্টি করে এবং একটা কণা আরেকটাকে ধাক্কা দেয়, নিজের জায়গা থেকেই এটা কাঁপতে থাকে। এভাবে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যায়। আমি দেখো একটু চিত্র দিয়ে তুমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝো কিনা দেখো যে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা হচ্ছে লম্বিক তরঙ্গ বা লম্বিক তরঙ্গ হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। এখানে আমি যদি একটা সুরশলাকা, এখানে মনে করো আমি একটা সুরশলাকা নিলাম, এখানে একটা সুরশলাকা নিলাম, এই সুরশলাকা আর এটা মনে করো বাতাসের এটা মাধ্যম, এটা হচ্ছে আমাদের বাতাসের একটা মাধ্যম, ঠিক একই, এটা সমান্তরালভাবে থাকবে, বাতাসের একটা মাধ্যম 1 2 3 4 5। এবার এখানে দেখো এই কণাগুলো এখানে যখন বাড়ি দেয়, ধাক্কা দেয়, তখন এইটা আবার ওর থেকে সংকুচিত হয়। এখানে কিন্তু প্রসারণ ঘটেছে, এখানে আবার সংকোচন হচ্ছে, এখানে সংকোচন হচ্ছে, আমরা এটা বোঝালাম যেখানে সংকোচন হচ্ছে। আবার দেখো বন্ধুরা, আবার কিন্তু প্রসারণ ঘটছে, আবার প্রসারণ, আমরা চিত্র দেখে একটু ভালো করে বুঝে নিই যে এখানে দেখো বন্ধুরা আছে এখানে প্রসারণ, আবার দেখো বন্ধুরা এখানে সংকোচন, এখানে সংকোচন ঘটছে, মানে একটা থেকে আরেকটা দূরত্ব এখানে কম, এখানে বেশি, এখানে বেশি, আবার এখানে কম, এভাবে সংকোচন ঘটছে। তাহলে বন্ধুরা এখানে দেখো যে এটা কিন্তু প্রসারণ, এটা হচ্ছে প্রসারণ, আর এখানে দেখো বন্ধু সংকোচন, এটা হচ্ছে সংকোচন, আবার এখানে দেখো বন্ধু প্রসারণ, আবার এখানে সংকোচন, একবার প্রসারণ একবার সংকোচন। এটা হচ্ছে আমাদের সুরশলাকা, এটা সুরশলাকা নিলাম এবং এখানে যদি আমরা আঘাত করি তাহলে কি হবে, এই বাতাসের যে কণাগুলো আছে এই কণায় সে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে এই পাশের কণাকে ধাক্কা দেয়, এখানে দেখো এখানে সংকোচন, এখানে প্রসারণ, এটা হচ্ছে কণার সংকোচন, এটা প্রসারণ আবার সংকোচন। তাহলে এখানে কিন্তু এটা সমান্তরালভাবে আছে, এই জন্য এই কণাগুলো দেখা যাচ্ছে এটা এদের মাঝে কিন্তু আমাদের যে কোণ এটা কিন্তু 0 ডিগ্রিতে আছে। আর আমরা যেখানে হচ্ছে পানির ক্ষেত্রে যেটা বোঝাইছি অনুপ্রস্থ তরঙ্গ, এই অনুপ্রস্থ তরঙ্গ এখানে কিন্তু কণাগুলো সাম্য অবস্থার যদি টেনেছি তখন দেখা যাচ্ছে এখানে কোণগুলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণে কিন্তু এটা অগ্রসর হয়েছে, আর এখানে 0 ডিগ্রি কোণে কিন্তু এটা কম্পনটা হচ্ছে কি 0 ডিগ্রি, আমাদের 0 ডিগ্রিতে আমরা যে এটা এক স্থান থেকে আরেক স্থানে এই তরঙ্গগুলো 0 ডিগ্রিতে যাবে, অগ্রসর হবে। এটা মূলত আমাদের শব্দ তরঙ্গ, এটা হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ, এটা আমরা শব্দ তরঙ্গ হিসাবে আমরা এটা, এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে শব্দ তরঙ্গ, এটা এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। তাহলে আমি কি বললাম দেখো বন্ধুরা, আমি আর একবার রিপিট করে বলছি যে একটা সুরশলাকা নেই, একটা সুরশলাকাকে যদি আমি রাবার প্যাড দিয়ে আঘাত করি তাহলে দেখা যাচ্ছে ওই সুরশলাকা যেটা থাকবে সেটা অর্ধেক সামনে যাবে, অর্ধেক পিছনে আসবে, এভাবে কাঁপতে থাকবে এবং কম্পন হবে। এভাবে কম্পনের পরে সে বাতাসের যে অণুগুলো আছে সে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে যে
একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দেবে, একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দেবে। কিন্তু এইখানে দেখো এই কণাগুলো সমান্তরালভাবে থাকে বাতাসে, যার জন্য এখানে কখনো প্রসারণ আবার কখনো সংকোচন, কখনো প্রসারণ আবার কখনো সংকোচন। এভাবে এই শব্দ কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে। এটা আমাদের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা সংজ্ঞাটা লিখে নাও। আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি, যে সংজ্ঞাটা আমি এভাবে লিখি, এখানে দেখো সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো সংজ্ঞাটা কিভাবে লিখব, যে সংজ্ঞাটা হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণার দিকে, যে তরঙ্গ মাধ্যমের কণার দিকে, মাধ্যমের কণার দিকে সমান্তরালভাবে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আর তরঙ্গ বলে, আর তরঙ্গ বলে। আবারও বলছি, দেখো বন্ধুরা, যে তরঙ্গ মাধ্যমের কণার দিকে, দেখো মাধ্যমের এই কণার দিকে সমান্তরালভাবে অগ্রসর হয়, সমান্তরালভাবে এদিকে যাচ্ছে হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আর তরঙ্গ বলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এরপরে যে তরঙ্গটা, এরপরে আমাদের এই তরঙ্গের কতগুলো সংশ্লিষ্ট রাশি আছে, যে রাশিগুলো আমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি, খুব ভালো করে বুঝে আমাদের এটা জানতে হবে। আমি এই রাশিগুলোর যে সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে, এই রাশিগুলো প্রথমে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, এবং পরবর্তীতে আমি এই রাশিগুলো নিয়ে তোমাদের সামনে আবার শুরু করব। আবার লিখে দেব যে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি, লিখি তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। এই তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে, এই রাশিগুলো আমি প্রথমে লিখে দিচ্ছি। দেখো কিছু রাশি, সংশ্লিষ্ট কিছু রাশি, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। আচ্ছা, 1 নম্বরে আমি লিখি, 1 নম্বর দিয়ে পূর্ণ স্পন্দন, লেখো পূর্ণ স্পন্দন। 2 নম্বরটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। 3 নম্বরটা দেখো কম্পাঙ্ক, 4 নাম্বার বিস্তার, 4 নাম্বার হচ্ছে বিস্তার। 5 নম্বরটা হচ্ছে দশা, 6 নাম্বারটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, 7 নাম্বারটা হচ্ছে তরঙ্গ বেগ, এই মূলত 7টা। এইগুলো কিন্তু আমাদের যখন ম্যাথমেটিক্যাল যখন ম্যাথে যাব, যখন আমাদের সমস্যা থাকবে ম্যাথ করব,
তখন কিন্তু আমাদের এই অধ্যায়ে যে ম্যাথ আছে, এই ম্যাথের যে গাণিতিক যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা ভালোভাবে সলভ করতে গেলে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব সুন্দর করে তোমার আয়ত্ত করতে হবে, খুব সুন্দর করে বুঝতে হবে। তাহলে দেখবা যে আমাদের গাণিতিক যে সমস্যা আছে, এই অধ্যায়ের যে সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা, সেগুলো আমরা খুব সুন্দর করে করতে পারবো। আমি দেখো এইগুলো আমি লিখে দিচ্ছি যে পূর্ণ স্পন্দন। আমরা ইতিপূর্বে জেনেছি যে পূর্ণ স্পন্দনটা আমি দেখো লিখছি পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দনটা কি এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে এর আগে যে আমরা পানির যে তরঙ্গ বুঝেছি, এই পানির তরঙ্গটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে পূর্ণ স্পন্দনটা আমাদের কি। এই পূর্ণ স্পন্দনটা হচ্ছে দেখো বন্ধুরা, যে এটা যদি পানির লেভেল হয়ে থাকে, সাম্য অবস্থা হয়ে থাকে, যখন কম্পন সৃষ্টি হয় তখন সাম্য অবস্থা থেকে কণাগুলো শক্তি সঞ্চারিত হয়ে উপরে উঠে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার এভাবে উপরে দেখো ওঠে। তাহলে এখানে যদি আমরা সমকোণে যাই, ইতিপূর্বে যেহেতু আমি বোঝাইছি এটা সমকোণে অগ্রসর হয়, কম্পাঙ্কের দিকে এটা সমকোণে এটা চলতে থাকে, এটা সমকোণে চলতে থাকে। দেখো এখানে পূর্ণ স্পন্দনটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে পূর্ণ স্পন্দনটা কি। তাহলে দেখো বন্ধুরা, যে এখানে এটা যদি পানির লেভেল হয়, সাম্য অবস্থা হয়, এখন এখান থেকে এই কণাগুলো শক্তি সঞ্চারিত উপরে উঠে যায়, এটা তরঙ্গ সৃষ্টি করে। এই যে একটা তরঙ্গ, আবার ঠিক নিচেই কিন্তু একটা তরঙ্গ নিচেই একটা তরঙ্গ এসেছে। তাহলে দেখো বন্ধুরা, যে তরলের উপরস্থ কোনো কণা নির্দিষ্ট দিকে, দেখো এটা নির্দিষ্ট দিকে, কিন্তু উপরস্থ কণা নির্দিষ্ট দিকে কণাগুলোর আন্দোলনের ফলে, এই কণাগুলোর আন্দোলনের ফলে সমকোণে, এটি কণাগুলোর সমকোণে আন্দোলনের ফলে শক্তি সঞ্চালনের ফলে সাম্য অবস্থা থেকে একবার উপরে ওঠে, আবার ঠিক একবার যতটুকু উপরে উঠেছে ঠিক ততটুকুই আবার নিচে আসে। একবার উপরে ওঠে আন্দোলনের ফলে এই শক্তি সঞ্চালন, একবার উপরে ওঠে সাম্য অবস্থা থেকে, আবার নিচেই যায়, আবার উপরে ওঠে, আবার নিচেই যায়, এভাবে যেতে থাকে। তাহলে দেখো বন্ধুরা, যে যতটুকু উপরে উঠবে ঠিক ততটুকুই কিন্তু আবার নিচে আসবে, এই নিচে নামে আবার সাম্য অবস্থায় ফিরে আসে। দেখবা যে একবার উপরে উঠেছে, আবার ঠিক একই অবস্থায় আবার নিচে যে আবার এই সাম্য অবস্থায় ফিরে আসে। তো এই অবস্থায় সাম্য অবস্থায় ছিল, আবার দেখো এখানে দুইটা তরঙ্গের মানে একটা তরঙ্গের পরে কিন্তু আবার সাম্য অবস্থায় এটা ফিরে এসেছে। তাহলে সাম্য অবস্থায় যদি ফিরে আসে, এই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখান থেকে এই যে ফিরে আসাটা, একটা সাম্য অবস্থায় ছিল, আবার সেই সাম্য অবস্থায় আবার ফিরে এসেছে, এই সাম্য অবস্থাকেই আমরা বলবো একটি পূর্ণ স্পন্দন। এটাকে বলবো একটা পূর্ণ স্পন্দন, মানে এখান থেকে এই যে একটা সাম্য অবস্থায় ছিল, আবার সাম্য অবস্থায় ফিরে আসাটাকে আমরা বলবো পূর্ণ স্পন্দন। তাহলে যদি আমরা সংজ্ঞায় যাই, তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, এটা সংজ্ঞা লিখতে পারি, যে সংজ্ঞা লিখে নিই। সংজ্ঞাটা আমি এভাবে বোঝাই যে তরলের উপরস্থ কোনো কণা, দেখো তরলের উপরস্থ কোনো কণা নির্দিষ্ট বিন্দুগুলোর আন্দোলনে উপরস্থ কণাগুলো আন্দোলনের ফলে নির্দিষ্ট দিকে হতে হবে, নির্দিষ্ট দিকে শক্তি সঞ্চালনের যতটুকু শক্তি সঞ্চালনের
সঞ্চালনের শক্তি সঞ্চালনের ফলে সাম্য অবস্থা থেকে যতটুকু উপরে ওঠে যতটুকু উপরে উঠবে ঠিক ততটুকুই দেখো ঠিক ততটুকু নিচে নেমে আসবে নিচে নেমে এসে আবার সাম্য অবস্থায় ফিরবে সাম্য অবস্থায় আসে সাম্য অবস্থায় আসলে সাম্য অবস্থায় আসলে একে পূর্ণ স্পন্দন বলে। তাহলে আমি আবার বলছি, দেখো যে তরলের উপরস্থ কণাগুলো আন্দোলনের ফলে নির্দিষ্ট দিকে, দেখো বন্ধুরা এদিকে গেছে, নির্দিষ্ট দিকে শক্তি সঞ্চালনের ফলে সাম্য অবস্থা থেকে ঠিক যতটুকু উপরে উঠবে আবার ঠিক ততটুকুই কিন্তু আবার নিচে এসে আবার এই সাম্য অবস্থায় ফিরে আসবে। এই ফিরে আসাটাকে উপরে একবার উঠবে আবার নিচে এসে আবার সাম্য অবস্থায় ফিরে আসাকে আমরা বলবো কি পূর্ণ স্পন্দন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তীটা হচ্ছে পর্যায়কাল। দেখো বন্ধুরা এবার আছে পর্যায়কাল। পর্যায়কালটা কি দেখো আমি ছবি এঁকে বোঝাচ্ছি। পর্যায়কালটা কি 2 নম্বর দেখো পর্যায়কাল। পর্যায়কালটা হচ্ছে দেখো পর্যায়কাল একই সেই পানির তরঙ্গ নিয়েই আমি বোঝাচ্ছি যে পর্যায়কাল একই চিত্র দিয়ে বোঝাচ্ছি পর্যায়কাল। দেখো বন্ধুরা যে এই সাম্য অবস্থা পানির এই সাম্য অবস্থা পানি দিয়েই বোঝাচ্ছে যে পানির এই সাম্য অবস্থা থেকে একবার উপরে উঠবে। এখানে দেখো এইটা হচ্ছে প্রথম যে বিন্দু, এই বিন্দু থেকে শক্তি সঞ্চারিত হয়ে উপরে উঠছে আবার দেখো নিচে নামছে। এখন একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে, মানে একটা পূর্ণ স্পন্দন, দেখো বন্ধুরা এই যে এর আগেরটা যেটা আলোচনা করেছি পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দনটা সম্পূর্ণ করতে কিন্তু একটা সময় লাগবে। এই পর্যন্ত একটা সময় লাগবে, সেই সময়টাই কিন্তু আমাদের পর্যায়কাল। তাহলে এখানে দেখো এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এভাবে আসতে উপরে উঠছে, আবার একইভাবে যতটুকু উপরে উঠেছে ঠিক একইভাবে নিচে নেমে আবার এই সাম্য অবস্থায় এসেছে। এটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দন করতে কিন্তু একটা সময় লাগবে। এই সময়টাই কিন্তু আমাদের পর্যায়কাল। এই পর্যায়টা শেষ করতে, এই পূর্ণ স্পন্দন এই পর্যায়টা শেষ করতে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগবে, বা একটা সময়ের প্রয়োজন। এই সময়টাই কিন্তু আমরা বলবো কি পর্যায়কাল। তাহলে আমরা সংজ্ঞাটা লিখছি, দেখো আমরা সংজ্ঞাটা এভাবে লিখি যে সংজ্ঞা লিখে নিই। একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে লেখো একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে
সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে টি দ্বারা, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এর একক সেকেন্ড। তাহলে দেখো, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে সেই সময়টাকে বলবো আমরা পর্যায়কাল, বা একটি পূর্ণ স্পন্দন শেষ করতে যে এই পর্যায়টা শেষ করতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কালকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করে থাকি এবং এর একক হচ্ছে সেকেন্ড। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কম্পাঙ্ক একটি গুরুত্বপূর্ণ জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কম্পাঙ্ক। তোমাদের এই যে আছে সংশ্লিষ্ট যে রাশিগুলো, এগুলো তোমাদের প্রশ্নের হচ্ছে ক নম্বরেও থাকে, অনেক সময় খ নম্বরেও দেখা যায়, তবে ক নম্বরে বেশিরভাগ ক নম্বরে থাকে এগুলো। তোমরা এটা দেখো, আমার পর্যায়কালটা হয়ে গেছে, এখন আমি কম্পাঙ্ক বোঝাবো। এই কম্পাঙ্কটা কি? দেখো, কম্পাঙ্ক হচ্ছে যে কোনো বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন শেষ করে বা সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। কোনো বস্তু 1 সেকেন্ডে, সংখ্যাটা লিখে দিচ্ছি, যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন শেষ করবে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন শেষ করবে, তো সেটাকে বলা হবে আমাদের কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন শেষ করবে। তাহলে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দেখো, যে সংজ্ঞাটা আমি লিখে দিই, সংজ্ঞাটা লিখে নাও। কোনো বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্স বা কম্পাঙ্ক, এই ফ্রিকোয়েন্স প্রথম অক্ষর এফ, তাই এই এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্কের একক, দেখো বন্ধুরা, যে কম্পাঙ্কের একক 3টি। কম্পাঙ্কের একক হচ্ছে 3টি, যথা এটা হচ্ছে পার সেকেন্ড,
পার সেকেন্ড, একটি হচ্ছে হার্জ, একটি হচ্ছে 1 হার্জ, হার্জ বলা হয়, আর একটা হচ্ছে সার্কেল পার সেকেন্ড, সার্কেল পার সেকেন্ড, সার্কেল পার সেকেন্ড। এটা হচ্ছে কম্পাঙ্কের হচ্ছে একক হচ্ছে আমাদের তিনটি, একটা হচ্ছে 1 পার সেকেন্ড, 1 পার সেকেন্ড, এটা হচ্ছে 1 হার্জ, এটা হচ্ছে সার্কেল পার সেকেন্ড। আশা করি কম্পাঙ্ক বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে চলে যাচ্ছি বিস্তার। দেখো বন্ধুরা, বিস্তার কি আমরা জানব। বিস্তার, এবার দেখো বিস্তার, বিস্তার হচ্ছে দেখো যে 4 নাম্বার বিস্তার, বিস্তার বিস্তার বোঝাতে হলে আমাদের আগের মতো পানির যে তরঙ্গ এটা আমাদের বুঝতে হবে, এটা বিস্তার। এখানে দেখো বন্ধুরা যে এই যে এখানে এটা সাম্য অবস্থা থেকে এই কণাগুলো আমাদের উপরে যখন যাবে সর্বোচ্চ উপরে, উপরের সর্বোচ্চ উচ্চতা, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। একবার উপরে উঠবে আর একবার নিচে যাবে, এইটাকে বলা হবে তরঙ্গ পাদ, তরঙ্গ পাদ। একটা হচ্ছে শীর্ষবিন্দু আর একটা হচ্ছে পাদবিন্দু। অর্থাৎ এটা হচ্ছে উপরে ওঠা আর এটা হচ্ছে নিচেই, একবার উপরে উঠবে তরঙ্গ আরবার তরঙ্গ নিচেই নামবে। এবং এই একবার উপরে একবার নিচেই নামবে, যতটুকু সর্বোচ্চ যতটুকু উপরে উঠেছে এবং সর্বোচ্চ যতটুকু নিচেই নেমেছে, এটা কিন্তু তার বিস্তার। এটা খুবই ইজি ব্যাপার বোঝা। দেখো একটি তরঙ্গ সর্বোচ্চ যতটুকু উপরে উঠেছে ঠিক ততটুকুই কিন্তু আবার সর্বোচ্চ নিচেই নেমেছে। তাহলে একবার উপরে ওঠে একবার নিচেই নামে, এবং সর্বোচ্চ মানে যতটুকু সর্বোচ্চ উপরে উঠেছে এবং সর্বোচ্চ যতটুকু সে নিচেই নেমেছে, এটাই কিন্তু তার বিস্তার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দেখো যে সংজ্ঞাটা আমরা এভাবে লিখি, যে সংজ্ঞা লিখে নাও। সংজ্ঞা, কোনো তরঙ্গ, দেখো কোনো তরঙ্গ, কোনো তরঙ্গ সাম্য অবস্থান থেকে, সাম্য অবস্থান বা সাম্য অবস্থা থেকে, সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে, যে কোনো একদিকে, একদিকে একদিকে সর্বোচ্চ যতটুকু উপরে ওঠে, সর্বোচ্চ যতটুকু 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 উপরে ওঠে, উপরে ওঠে বা যতটুকু নিচে নামে, উপরে ওঠে বা উপরে ওঠে বা সর্বোচ্চ সর্বোচ্চ যতটুকু যতটুকু নিচে নামে, নিচে নামে তাকে তরঙ্গের, তাকে তরঙ্গের বিস্তার বলে, বিস্তার বলে, তাকে তরঙ্গের বিস্তার বলে। আমি আবার বলছি দেখো বন্ধুরা যে কোনো তরঙ্গ সাম্য অবস্থা থেকে, এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা, এই তরঙ্গ যতটুকু সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে আবার ঠিক ততটুকুই আবার সর্বোচ্চ যতটুকু নিচে নামবে। এই যতটুকু উপরে উঠবে এবং সর্বোচ্চ যতটুকু নিচেই নামবে, এটাকে বলা হবে
এর হচ্ছে বিস্তার, এই তরঙ্গের হচ্ছে বিস্তার বলা হবে। আশা করি এটা বুঝতে পেরেছো বিস্তার। আমি এর পরেরটা চলে যাব দশা। দশাকে সুপ্রিয় শিক্ষার্থী, দশা সাধারণত আমরা বুঝেছি যে সামগ্রিক অবস্থা, তরঙ্গের হচ্ছে সামগ্রিক অবস্থা, প্রকাশক রাশি, সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে আমরা দশা বলে থাকি। দেখো আমি দশা এভাবে বোঝাচ্ছি যে দশাটা কি, দশা আমরা দশা সাধারণভাবে আমরা বুঝে থাকি যে আমাদের বন্ধু মহলে যখন আমরা যাই তখন আমরা একে অপরে কি আমরা জানতে চাই যে তোর দশা কি, তোর অবস্থাটা কি, আমরা কিন্তু তাকে জানতে, তখন সে সামগ্রিকভাবে তার সব কিছু খুলে বলে যে আমার এই দশাতে আমার এই হয়েছে, এই বৃত্তান্ত কিছু হয়েছে। তা এখন আমরা এটা হচ্ছে এই তরঙ্গের সব কিছু অবস্থার যে সামগ্রিক যে বিষয়টা, এটা কিন্তু আমাদের তরঙ্গের যে সামগ্রিক যে বিষয়টা, এটা সব সামগ্রিকভাবে যে রাশিটা দ্বারা প্রকাশ করা হয়, এই রাশিকেই আমরা দশা বলবো। যা এখানে দেখো বন্ধুরা যে দশাটা বলতে আমরা এভাবে আমরা যদি বুঝতে চাই যে আমি এটা পানির তরঙ্গটা দিয়েই বোঝাচ্ছি। দেখো বন্ধুরা যে এটা উপরে উঠেছে, ঠিক সমকোণে আবার নিচে এসেছে, আবার উপরে উঠেছে, আবার এটা নিচে এসেছে, এইভাবে একবার উপরে উঠে একবার নিচে। দেখো বন্ধুরা যে এখানে দশাটা হচ্ছে আমি এটা সমকোণে এটা অগ্রসর হয়, এর তরঙ্গ একবার নিচে একবার উপরে একবার নিচে, এই মাধ্যমের যে কণাগুলো এটা সমকোণে এটা শক্তি সঞ্চালিত করে। এটা দেখো সামগ্রিকভাবে আমি এভাবে বোঝাচ্ছি, তোমরা এটা দেখো ভালো করে বুঝে নাও যে এখানে দেখো এইভাবে এটা সাম্য অবস্থা, পানির উপরের যে লেভেল বা সাম্য অবস্থা সেটাকে আমি এই দাগ দিয়ে এটাকে বুঝিয়েছি। এবার এই সাম্য অবস্থায় দেখো বন্ধুরা এটা কিন্তু শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু বা তরঙ্গ শীর্ষ, এটাকে তরঙ্গ শীর্ষ বলবো। আর এইটা কিন্তু তরঙ্গ কি, এটা তরঙ্গ পাদ বলবো, তরঙ্গ পাদ। আবার এটা কিন্তু তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আবার এটা কি তরঙ্গ পাদ, তরঙ্গ পাদ। একটা নিচের বিন্দু সর্বোচ্চ নিচের বিন্দু, একটা সর্বোচ্চ হচ্ছে উপরের বিন্দু। এখন এটা যদি আমরা পি দিয়ে প্রকাশ করি আর এটা যদি আমরা পি প্রাইম দিই, তাহলে দেখো এটা কিন্তু সাম্য অবস্থা আছে, এটা একই লেভেলে, সর্বোচ্চ একই লেভেলে আছে। আবার দেখো এখানে এটা যদি আমি এখানে যদি এক্স দিই, এটা যদি ওয়াই দিই, তাও কিন্তু এটা সাম্য অবস্থায় আছে। আবার দেখো নিচের যে অংশটা, এই নিচের যে অংশটা আছে, এটা যদি এম দিই আর এটা যদি এম প্রাইম দিই, তাও কিন্তু এটা আমাদের এই যে একটা রাশি, এটা রাশি, এটাও একটা রাশি, এটাও হচ্ছে একটা, এখানে পি প্রাইম একটা রাশি, এখানে এক্স ওয়াই একটা রাশি এবং এম প্রাইম একটা রাশি, এটা রাশি প্রকাশ করেছে। এটা কিন্তু এই তরঙ্গের কিন্তু দশা, এই তরঙ্গের একটা দশা বোঝাবে। পি প্রাইম একটা দশা, এক্স ওয়াই একটা দশা, এম প্রাইম একটা দশা। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি। দেখো বন্ধুরা আমি যদি সংজ্ঞাটা দেই, যে দশার সংজ্ঞাটা দেই, তাহলে আমরা এভাবে বুঝবো যে দশা, এটা দেখো সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কোনো একটি তরঙ্গায়িত কণার, দেখো কোনো একটি তরঙ্গ কোন একটি তরঙ্গায়িত
কোনো একটি তরঙ্গায়িত, এটা ভালো করে লিখে দিই, কোনো একটি তরঙ্গায়িত কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থার প্রকাশক রাশিকে তার দশা বলে। দেখো বন্ধুরা, আমি আবার বলছি, দেখো কোনো একটি তরঙ্গায়িত কণার, এই যে তরঙ্গায়িত যে কণার যে এই সাম্য অবস্থা থেকে উপরে উঠেছে, আবার নিচে গিয়েছে, আবার দেখো উপরে গেছে, এই উপরের যেটা, এটা দেখো সমান অবস্থান করছে, যে পি প্রাইমটা হচ্ছে একই সমতলে আছে, পি প্রাইমটা একই সমতলে আছে বা একই সাম্য অবস্থায় আছে। আবার এক্স এবং ওয়াইটা দেখো এটা সাম্য অবস্থায় আছে, একই সাম্য অবস্থায় আছে। আবার এম এবং এইটা নিচের অংশ, সর্বোচ্চ নিচের অংশ দেখো, এই একটা তরঙ্গ, এই দুই তরঙ্গর দেখো সর্বোচ্চ নিচে কিন্তু একটা সাম্য অবস্থা আছে। এখানে দেখো এই যে দুই তরঙ্গ, উপরের যে দুটো তরঙ্গ, এই তরঙ্গ দুটা সর্বোচ্চ যে এটা সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ যে মানটা, এখানেও কিন্তু সর্বোচ্চ সেই মান, এটা পি প্রাইম দ্বারা প্রকাশ করেছে, এবং পি প্রাইমটা কিন্তু একটা সাম্য অবস্থায় একই লেভেলে আছে। তাহলে এটা আমরা বুঝবো কি, যে এটা হচ্ছে মূলত এর দশা। এই দশাটা আমরা এভাবে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই দশাটা সম্পর্কে তুমি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য। কারণ যখন আমরা এই গাণিতিক সমস্যা যাব, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই ইম্পর্টেন্ট একটা রাশি। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো, আমি তরঙ্গ দৈর্ঘ্য লিখছি, তরঙ্গ দৈর্ঘ্য 6 নাম্বার, যে তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো, আমি তরঙ্গ দৈর্ঘ্য এভাবে বোঝাচ্ছি যে একটা পূর্ণ তরঙ্গ হতে যত সময় লাগে, একটা পূর্ণ তরঙ্গ, আমরা একটা পূর্ণ তরঙ্গ বোঝাচ্ছি এভাবে, যে আমরা পানির যে তরঙ্গ, এটা দিয়েই বোঝাই যে এটা পানির লেভেল, যদি এটা বোঝায় যে যতটুকু উপরে ঠিক ততটুকু আবার নিচে আবার সমান অবস্থায়। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে পূর্ণ স্পন্দন আমরা বলতে পারি, এটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ তরঙ্গ বলবো। এখানে পূর্ণ তরঙ্গ দেখো, এই তরঙ্গটা একবার উপরে উঠেছে, আবার নিচে এসে আবার সেই সাম্য অবস্থায় গেছে, এটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গ একটা নির্দিষ্ট সময়ে এই পূর্ণ তরঙ্গ হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়, এবং একটা নির্দিষ্ট দূরত্ব, এরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই নির্দিষ্ট সময়ে একটা যে দূরত্বটা অতিক্রম করবে, এই নির্দিষ্ট যে দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটাকে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। আর এই দূরত্ব অতিক্রম করতে যে সময়টা আমাদের লাগবে, সেটা আমরা পর্যায়কাল বলবো। আর এই পর্যায়টা অতিক্রম করতে যে সময় লাগবে, সেটা আমরা পর্যায়কাল বলবো। এবং এই পর্যায়কাল মানে যতটুকু সময় লাগবে, এই সময়ে যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, এই পর্যায়কালে যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, সেই দূরত্বটাকে আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটা আমরা এভাবে বুঝি যে এখানে একটা তরঙ্গ, এটা উপরের দিকে, আর এটা হচ্ছে কি
নিচের দিকে, এটা সমকোণে অগ্রসর হয়েছে এদিকে। এটা পূর্ণ, এটা মূলত আমরা পূর্ণ স্পন্দন আমরা বলতে পারি। এই পূর্ণ স্পন্দনে যত সময় লাগে, এক পূর্ণ স্পন্দন করতে যত সময় লাগবে, এই সময়টাকে আমরা হচ্ছে পর্যায়কাল বলবো। এবং এই পর্যায়কালে যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে সেটাকে আমরা বলবো কি, তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো এই সংজ্ঞা লিখে দিচ্ছি, এর সংজ্ঞা লিখে নাও। এর সংজ্ঞা, তরঙ্গ দৈর্ঘ্য একটি পূর্ণ তরঙ্গ হতে একটি পূর্ণ তরঙ্গ হতে যত সময় লাগে এবং যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে আজান হচ্ছে, একটু বিরতি নেই। হ্যালো
হ্যালো বন্ধুরা, দেখো আমরা হচ্ছে আজানের জন্য একটু বিরতি নিলাম। তাহলে দেখো এখন হচ্ছে আমি যে তরঙ্গ দৈর্ঘ্যটি যেটা বোঝাচ্ছিলাম, যে সংখ্যাটা এটা মূলত বুঝতে পেরেছো। আমি সংখ্যাটা এখানে লিখেছি যে একটি পূর্ণ তরঙ্গ হতে যত সময় লাগে এবং যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, লয়েকের মোড় রেখা ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে মিটার। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো এবং বুঝতে পেরেছো। আমি এরপরের আছে তরঙ্গ বেগ। এই তরঙ্গ বেগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তরঙ্গ বেগ 7 নম্বর, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগটা কি? তরঙ্গ নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে, দেখো নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে, নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ, তাকে তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড। এর একক মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা আজকের এই পাঠ ভালোভাবে বুঝতে পেরেছো। এই পাঠ আজকে অনেক সময় লাগলো। আসলে একটার সাথে আরেকটা কিন্তু সংশ্লিষ্ট এই রাশিগুলো, যার জন্য কিন্তু মানে দীর্ঘ সময় ধরে আমার এই পাঠটা নিতে হলো। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের স্বার্থে এটা করেছি আমি। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। এই মহামারী করোনা ভাইরাসের সময়ে তোমরা অযথা বাইরে যাবে না। নিতান্তই যদি বাইরে যেতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারি যে নিয়ম আছে সেটা মেনে চলবে। বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা যেহেতু সায়েন্স পড়ো, তোমাদের অনেক পড়াশোনা দরকার, অনেক লেখাপড়ার দরকার। বইয়ের সব কিছু সুন্দর করে ভালোভাবে বোঝার দরকার। এই জন্য তোমরা ভালোভাবে বুঝবে, মুখস্থ করবে না। চিত্র এঁকে সুন্দর করে বুঝবে। বোঝার পরে জ্ঞান অর্জন করবে, তাহলে দেখবে পরীক্ষায় খুব সুন্দরভাবে পারবে। সর্বোপরি তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করবে। আমি যেন সুন্দর মন, সুস্থ শরীরে তোমাদের সামনে এরপরে ক্লাস নিতে পারি। মন নিয়ে সুন্দরভাবে আমি তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করতে পারি, এই দোয়াটা করবে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনা করে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।